তাহলে জৈব যৌগ আমরা কিন্তু শেষ দিকে চলে আসছি, বুঝতে পারছি, একদম শেষ দিকে। যুগান্তকারী একটা চ্যাপ্টার ছিল, অনেক প্যারা দিচ্ছে, মানে অনেক দিন লাগছে, এটা লাগাটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যতদিনই লাগুক না কেন একটা জিনিস খেয়াল করছি কি, পড়া কিন্তু আসলে বেশি না। পড়া কি বেশি? পড়া কিন্তু বেঞ্জিন বেঞ্জিন পর্যন্তই শেষ, বেঞ্জিন পর্যন্ত যা পড়ছিলাম শেষ। এরপর যা টপিক আসতেছে অ্যালকাইল হ্যালাইড অমুক টমুক, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, এগুলো সবগুলা কি মোটামুটি আমরা আগে পড়ে আসছি সেম বিক্রিয়াগুলো বারবার রিপিট হচ্ছিল, ঠিক না? তাহলে কি বলে, আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসের আগে ক্লাস নিব কালকে, মানে আর একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাসে কি জৈব যৌগ শেষ। বুঝতে পারছি কিনা বল? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি পর্যন্ত পড়ছিলাম? অ্যামিন পর্যন্ত পড়ছিলাম, তাই না? তাহলে এখন হচ্ছে অ্যানিলিন থেকে শুরু করবো। অ্যানিলিন কি? অ্যানিলিন হচ্ছে যে অ্যামিনেরই একটা জাত, কিন্তু গত ক্লাসে হচ্ছে আমরা এলিফ্যাটিক অ্যামিন পড়ছিলাম। আর অ্যানিলিন মানে কি? অ্যানিলিন মানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। বুঝতে পারছি? অ্যারোমেটিক অ্যামিন মানে কি, এই যে একটা বেঞ্জিন স্ট্রাকচার থাকবে, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে এখানে কি যুক্ত হবে, অ্যামিন মূলকটা যুক্ত হবে, NH2টা। বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে কি পড়বো, আবার সেম অ্যানিলিন প্রস্তুতি পড়বো। নাইট্রোবেনজিন বিজারণ দ্বারা অ্যানিলিন প্রস্তুতি। নাইট্রোবেনজিন কি? বেনজিন, আর এখানে হচ্ছে কি নাইট্রোমূলক থাকবে NO2। হ্যাঁ, NO2। তো এখানে আমরা বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝাই? হাইড্রোজেন যুক্ত করা, তাই না? জৈব যৌগ বিজারণ বিক্রিয়া মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া। আর জারণ বিক্রিয়া মানে কি? অক্সিজেন যুক্ত হওয়া, তাই না? বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হওয়া, আর জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া। তো আমরা এখানে কি এখন কি যুক্ত করবো, যেটা বিজারণ তারা অ্যানিলিন প্রস্তুতি করতেছে, তার মানে আমরা এখানে হাইড্রোজেন যুক্ত করবো। এখন 6 মোল হাইড্রোজেন নিব। এখন বিজারণ বিক্রিয়াতে প্রভাব হিসেবে কাকে ইউজ করা হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তাই না? তো এখানে তো হাইড্রোজেন 4টা, তার মানে আমরা এখানে সর্বোচ্চ 4টা হাইড্রোজেন ইউজ করতে পারবো, কিন্তু আমরা ইউজ করতেছি কয়টা? 6টা। তার মানে কি এখানে 2 লাগাই দিলে হচ্ছে না? 2 লাগাই দিলে এখন হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে? 8টা হয়ে যাচ্ছে না? ম্যাক্সিমাম 8টা ইউজ করতে পারবো, তাই না? এখন ইউজ করতে পারবো কয়টা? 2 লাগাই দেওয়ার পর, 2 লাগাই দেওয়ার পর ম্যাক্সিমাম 8টা ইউজ করতে পারবো। তা আমরা ম্যাক্সিমাম 8টা থেকে 6টা ইউজ করতেছি। বুঝতে পারছি কিনা? 6টা হাইড্রোজেন থেকে 4টা হাইড্রোজেন কি করবে? 4টা হাইড্রোজেন এই অক্সিজেন দুইটাকে নিয়ে 2 মোল পানি তৈরি করবে। তাহলে দেখ, হাইড্রোজেন কয়টা আছে? 4টা হয়েছে না? অক্সিজেন কয়টা হয়েছে? 2টা হয়েছে না? তাহলে কি 2টা অক্সিজেন গেছে গা, এখান থেকে 4টা হাইড্রোজেন গেছে গা, বাকি আছে এখানে কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন বাকি আছে না? ওই 2টা হাইড্রোজেন এখানে বসে যাবে অক্সিজেন জায়গায় NH2। তাহলে এটা কি? এটাই হচ্ছে অ্যানিলিন। একদম ইজি না? তো এই জিনিসটা আমরা বিজারণ বিক্রিয়া দিয়ে করতে পারি, আর নতুবা ডাইরেক্ট কি 3 মোল হাইড্রোজেন যুক্ত করে করতে পারি, কারণ এখানে 6টা হাইড্রোজেন আছে, এখনো কি 6টা হাইড্রোজেন না? তাহলে এভাবে করতে পারি। বুঝতে পারছি? সেম বিক্রিয়া, সেম মেকানিজম। 6টা থেকে 4টা হাইড্রোজেন কি করবে? পানি তৈরিতে ইউজ হয়ে যাবে অক্সিজেনের সাথে, 2টা অক্সিজেনের সাথে। আর 2টা হাইড্রোজেন বাকি থাকে, এই 2টা হাইড্রোজেন কি নাইট্রোজেনের সাথে বসে যাবে। বুঝতে পারছি কিনা? তো তুই এত তাড়াতাড়ি হাই মারতেছিস কেন? এত তাড়াতাড়ি ঘুম আসছে কেন তোর? এখন তো 11টা বাজে নাই। হ্যাঁ, এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে হবে না। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। হুম, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। দেখো ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি কেমনে করবি? ক্লোরোবেনজিন মানে কি? বেনজিনের সাথে একটা ক্লোরিন যুক্ত থাকবে। হুম, আর আমরা এটার সাথে কি যুক্ত করব? অ্যামোনিয়া যুক্ত করব, NH3। তো NH3 কে এভাবে লেখা যায় না HNH2? তো এই H টা HCl কে নিয়ে কি কোথায় যাবে? HCl তৈরি করবে, আর এটা এখানে বসে যাবে, এটা কি অ্যানিলিন হয়ে গেছে। এবার হচ্ছে ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুত, একদম ইজি। এখানে ওয়েজ আছে, আবারও অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সঙ্গে কি NH3। তো NH3 কে আমরা এই একটাকে এখানে লিখে আরেকটা NH2 লিখতে পারি না? লিখে আবার কি এই এইচ টা OH কে মিলে H2 তৈরি করবে, আর এই NH2 টা এখানে বসে যাবে, অ্যানিলিন প্রস্তুত হয়ে যাবে, শেষ। এগুলো তো মুখস্থ করতে হয় না, এগুলো একবার দেখলে ইজিলি পাওয়া যায়। তারপর হচ্ছে ডায়াজেনিয়াম লবণ হতে অ্যানিলিন প্রস্তুতি, এটা 3 স্টার। ডায়াজেনিয়াম লবণ হতে এটা আসে, যে ডায়াজেনিয়াম লবণ হতে অ্যানিলিন প্রস্তুতি, এটাও আসে। আবার অ্যানিলিন থেকে কিভাবে ডায়াজেনিয়াম প্রস্তুত করতে হয় এটাও আসে। হ্যাঁ, আমরা দুইটাই শিখবো। এখন কথা হচ্ছে যে
ডাইজেনিয়াম লবণ সংকেত কি অনেকবার পড়াইছি, বেনজিনের সাথে N2Cl থাকবে, বেনজিনের সাথে কি থাকবে N2Cl থাকবে। আচ্ছা পুরা জৈব যৌগ নোট খাতাটা কিন্তু পড়ে শেষ করবে, বুঝছস? তুই জানো যে সেম বিক্রিয়াগুলো পরবর্তীতে রিপিট হয়, কিন্তু সেম বিক্রিয়াগুলো আর পরবর্তীতে পড়বি, তাহলে এতে লাভটা কি হবে? তুই যেগুলো পড়ে আসছো সেগুলো আবার প্র্যাকটিস হবে, বুঝছস নাই? যেগুলো অলরেডি পড়ে আসছো এগুলো দেখবি যে আবার পরের টপিকে জাস্ট প্র্যাকটিস হচ্ছে, তখন আবার নতুন করে শিখতে হচ্ছে না। তাহলে এটা ডাইজেনিয়াম লবণ, এখানে কি আবার কি কি করব, হাইড্রোজেন যুক্ত করবো 6 মোল। এখান থেকে 4টা হাইড্রোজেন কি করবে, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন না, তারা বিক্রিয়াটা কোথায়, আর প্রভাব হিসেবে ইউজ করবো জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ইউজ করবো, বুঝতে পারছি? এখান থেকে নাইট্রোজেন 2টা না, এখান থেকে একটা নাইট্রোজেন 4টা হাইড্রোজেনকে নিয়ে NH4 গঠন করবে, বুঝতে পারছি? এখান থেকে একটা নাইট্রোজেন 4টা হাইড্রোজেনকে নিয়ে NH4 গঠন করবে, আর একটা ক্লোরিনও ছিল, এই ক্লোরিনটা যুক্ত হয়ে যাবে। তার মানে কি এখানে বর্তমানে কি আছে, শুধু একটা N না, আর এটার সাথে এখানে বর্তমানে কত কি আছে, 2টা হাইড্রোজেন না, তাহলে 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে আবার অ্যানিলিন তৈরি করে বলবে, বুঝতে পারছি? আর আরেকটা বিক্রিয়া আছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এটা আমি আগে পড়াইছি। আর আমি এটা কি বলছিলাম, এটা মুখস্থ, এটা কিছু শিকার নাই, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। ওই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে ব্রোমিন এস হয় আর সোডিয়াম হাইড্রোক্সাইড এস হয় আর কি, হ্যাঁ। আর উৎপাদ হিসেবে পানি পাবি আর কার্বন ডাইঅক্সাইড পাবি আর সোডিয়াম ব্রোমাইড পাবি, এই তিনটে উৎপাদ মুখস্থ করতে হবে, আর এখানে অ্যানিলিনটা কি বসাই দিবি। তা এবার হচ্ছে অ্যানিলিন থেকে কি ডাইজেনিয়াম লবণ তৈরি। হুম, এটা কি অ্যানিলিন না? এখানে সোডিয়াম নাইট্রেট যুক্ত করব, HCl যুক্ত করব, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, ডাইজেনিয়াম লবণ তৈরি হবে। কেমনে তৈরি হয়েছে জানারই দরকার নেই, একদম ইজি বিক্রিয়া, বুঝতে পারছি? অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া দিব, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অটোমেটিক ডাইজেনিয়াম লবণ তৈরি হবে। আর ডাইজেনিয়াম লবণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় ডায়াজকরণ, হ্যাঁ। আর ডাইজেনিয়াম লবণ থেকে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করতে, এটা তো একটু আগে দেখাই দিয়ে আসছি, না? তো এটা এক পৃষ্ঠায় লেখা হয়েছে আর কি, যাতে ভুলে না ফেলিস, কারণ দুইটাই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তারপর হচ্ছে কি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা 1 ডিগ্রি অ্যামিন বলতে কি বুঝেছিলাম, শুধু ডিগ্রি হিসাব করার ক্ষেত্রে অ্যামিনেরটাই শুধু আলাদা ছিল, তাই না? বাকিদের ক্ষেত্রে ডিগ্রি কিভাবে হিসাব করতাম, কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা আবার কয়টা কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত, ওভাবে হিসাব করতাম। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে কি হয়েছে, অ্যামিনটা কয়টা কার্বনের সাথে যুক্ত, ওইটাই ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে দেখ, এই অ্যামিনটা একটা মাত্র কার্বনের সাথে যুক্ত না, আর এটা কি অ্যারোমেটিক অ্যামিন না, সেজন্য এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, বুঝতে পারছি? এবার এখানে কি নাইট্রিক অ্যাসিড HNO2 ইউজ করা হয়েছে, HNO2, বুঝতে পারছি? HNO2 নাইট্রাস অ্যাসিড, এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিডকে আমরা কিভাবে লিখতে পারি, ও নো লিখতে পারি না, বলছিলাম না? তো ও নো এভাবে লিখতে পারলে এখন কি হবে, দেখ এখান থেকে এই অ্যানটা আছে না, এই অ্যানটা আর এই অ্যানটা মিলে N2 হয়ে যাবে, বুদবুদ আকারে বের হয়ে যাবে, বুঝতে পারছি? আর এখানে OH আছে না, সরি OH বলতেছি, এখানে একটা O আছে আর এখানে একটা H2 আছে, তাই না? এই H2 আর O মিলে কি হয়ে যাবে, পানি তৈরি করে দেবে, H2O। তাহলে নাইট্রোজেন নাই, নাইট্রোজেনও গেছে গা, দুইটা নাইট্রোজেন এখান থেকে গেছে গা, H2O গেছে গা, শুধু বাকি আছে OH, তাই না? আর OH-টা এখানে বসে যাবে, বুঝতে পারছি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে। 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে কি হয়, আবারও সেম বিক্রিয়া, ও নোর সাথে বিক্রিয়া দিব, এখানে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন মিলে N2 আকারে বুদবুদ আকারে বের হয়ে যাবে, আর এখানে H2 আছে, এখানে O আছে, এটাকে মিলে H2O তো গঠন করবে, শুধু OH-টা বাকি আছে, OH-টা এখানে বসে যাবে, অ্যালকোহল তৈরি করে ফেলবে, বুঝতে পারছি? সেম না, একই, শুধু পার্থক্য হচ্ছে যে এ দেখ 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়েছে, আর 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে
0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়েছে। এই যে টেম্পারেচার ডিফারেন্সের মাধ্যমে আমরা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যালফেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকরণ করতে পারবো। তার মানে আমাদের যদি প্রশ্ন আসে যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যালফেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকরণ করো, তাহলে বিক্রিয়া তো দুটারই সেম, জাস্ট টেম্পারেচার দুটা আলাদা। বুঝতে পারছি? এবার হচ্ছে কি অ্যানিলিন শনাক্তকরণ, কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়া এটা ফুল মুখস্থ, আমি পড়াচ্ছি না, বুঝতে পারছি, ফুল মুখস্থ। তারপর হচ্ছে কি অ্যানিলিনের এই NH2 থাকে না, এটা অর্থপ্যারা নির্দেশক না, পড়াই আসছিলাম অর্থপ্যারা নির্দেশক, কিন্তু আমি এটা বলছিলাম একমাত্র এটাই অর্থপ্যারা নির্দেশক যে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে না, মেটা নির্দেশক হিসেবে কাজ করে। শুধু একটা মাত্র ব্যতিক্রম ছিল, মনে আছে? একটা মাত্র ব্যতিক্রম পারেছিলাম। কারণ কেন? কারণ এখানে NH2 টা মধ্যবর্তী একটা জটিল অ্যানিলিয়াম আয়ন তৈরি করতো। ওই অ্যানিলিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক হয়ে যেত, বলছিলাম না? ওই বিক্রিয়াটাই আবার এখানে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর আমরা কি জানি HNO3 আর H2SO4 যেখানে থাকবে এখান থেকে NO2 উৎপাদ হিসেবে বের হতো না, আউটপুট হিসেবে NO2 বের হতো না। ওই NO2 টা কি অর্থ বা প্যারা পজিশনে বসবে নাকি মেটা পজিশনে বসবে? মেটা পজিশনে বসবে। কেন মেটা পজিশনে বসবে? NH2 টা অ্যাকচুয়ালি অর্থ প্যারা নির্দেশক, কিন্তু NH2 টা তো অ্যাকচুয়ালি মধ্যবর্তী একটা অন্তর্বর্তী জটিল আয়ন তৈরি করতো। ওই আয়নটা কি হয়ে যেত? মেটা নির্দেশক হয়ে যেত। বুঝতে পারছে? সেজন্য এখান থেকে এই দুইটা থেকে আউটপুট, আমি 1000 বার বলছিলাম এই দুইটা যেখানে থাকবে ওখান থেকে আউটপুট হিসেবে নাইট্রোমূলক বের হবে, বুঝলাম না? আর এই নাইট্রোমূলকটা এবার কোথায় যুক্ত হবে? মেটা পজিশনে যুক্ত হবে, অর্থতে যুক্ত হবে না, বা প্যারা পজিশনে যুক্ত হবে না। এবার হচ্ছে কি কি বলে সালফানিলামাইড প্রস্তুতি। সালফানিলামাইড এটার ইয়ার কি সংকেত কি? NH2 থাকবে আর এখানে SO2 NH2 থাকবে। আচ্ছা, NH2 টাকে এবার লিখতে পারি না, এখানে হাইড্রোজেনটাকে একটু আলাদা করে হাইলাইট করে লিখতে পারি না, এখানে যে একটা হাইড্রোজেন আছে। আরে NH2 তো এখানে, হাইড্রোজেন তো এই কার্বনের সাথে না যুক্ত। এখানে প্রতিটা কার্বনের সাথে এখানে একটা একটা হাইড্রোজেন যুক্ত আছে না? ওগুলো তো দেখাই না আমরা, শুধু এখান থেকে একটাকে হাইলাইট করে দেখাচ্ছি, কারণ এটা কাজে লাগবে সেই জন্য। হ্যাঁ, এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? সালফিউরিক অ্যাসিড H2SO4 এর। H2SO4 কে এভাবে লেখা যায় না, OSO3H। তো এখান থেকে OH টা আর H টা মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে, আর SO3H টা এখানে বসে যাবে। কিন্তু আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয়েছে? হয় নাই। তার মানে কি এটার সাথে আবার কার বিক্রিয়া দিব? নাইট্রিক অ্যামোনিয়ার বিক্রিয়া দিব, অ্যামিনো সরি NH3। হ্যাঁ, NH3 বিক্রিয়া দিব, অ্যামোনিয়ার বিক্রিয়া দিব। তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটাকে এবার লেখা যায় না HNH2। তাহলে এই হাইড্রোজেনটা আর এখান থেকে SO3H টাকে আমরা এভাবে লিখতে পারি না, SO2OH লিখতে পারি না। O3 থেকে একটা ওকে OH এ পাঠিয়ে দিছি আর কি, মানে H এর সাথে পাঠাই OH করে দিছি, SO2OH লিখতে পারি না। তাহলে এই H টা আর OH টা মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে, আর এই NH2 টা এখানে বসে যাবে। এখানে বসে গেলে এটাই কাঙ্ক্ষিত উৎপাদ হয়ে গেছে না, সালফানিলামাইড। এটা হচ্ছে সালফানিলামাইড, এটা কিন্তু 3 স্টার। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি ডাইজেনিয়াম লবণ। হুম, আচ্ছা, তাহলে আমাদের অ্যানিলিন শেষ, আমাদের কি শেষ? এখন হচ্ছে আমার ডাইজেনিয়াম লবণে যাব। দেখতে পাচ্ছি চেনা বিক্রিয়া লাগতেছে কিনা, অ্যানিলিন থেকে ডাইজেনিয়াম লবণ, ও ডাইজেনিয়াম লবণ প্রস্তুতি সেম বিক্রিয়া। আর এখান থেকে এক্সট্রা যেটা পড়বো ডাইজেনিয়াম লবণ প্রস্তুতির বিক্রিয়া সম্পর্কে, ডাইজোক্রম বিক্রিয়া বলে। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি ডাইজেনিয়াম লবণের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আচ্ছা, এই কি ডাইজেনিয়াম লবণ হতে বেনজিন প্রস্তুতি, এটা ইম্পর্টেন্ট। ডাইজেনিয়াম লবণ হতে বেনজিন প্রস্তুতি, এটা যখন বেনজিন পড়াছিলাম তখন শিখে দিয়ে আসছিলাম। হ্যাঁ, আবার দেখ N2Cl, এটা কি ডাইজেনিয়াম লবণ, এটা কি ফসফরিক অ্যাসিড, এটা কি ফসফরিক অ্যাসিড। তার সাথে কার বিক্রিয়া দেবো? পানি বিক্রিয়া দেবো, ফসফরিক অ্যাসিড আর পানি বিক্রিয়া দেবো। বুঝতে পারছি? আর একটা কথা মনে রাখবি, ডাইজেনিয়াম লবণ যখন কারোর সাথে বিক্রিয়া দেয়, কিছু একটা করতে চাই বিক্রিয়া দিলে, তখন ডাইজেনিয়াম লবণ থেকে N2 টা বের হয়ে আসে। N2 টা কি হয়ে যায়? বের হয়ে আসে। এটা বলছিলাম না আমি? আগেও বলছিলাম। তো ডাইজেনিয়াম লবণ থেকে অলওয়েজ N2 টা বের হয়ে আসবে। N2 টা কি বের হয়ে গেছে? আছে কি? ক্লোরিন আছে না? ক্লোরিন থেকে কি হবে? এখানে কি হাইড্রোজেন আছে না? একটা হাইড্রোজেনকে নিয়ে ক্লোরিন কি তৈরি করবে? HCl তৈরি করবে। বুঝতে পারছি? তার মানে এখানে কি আর বর্তমানে কিছু আছে? নাই। N2 বেড়ে গেছে, ক্লোরিনও বেড়ে গেছে, তাই না?
আর এখানে একটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে না, H2 না, একটা হাইড্রোজেন না HCl গঠন করছে, আরেকটা হাইড্রোজেন এখানে বসে যাবে, এটা বেনজিন হয়ে গেছে। আর অক্সিজেন যেটা আছে এই অক্সিজেন এটার সাথে যুক্ত হয়ে H3PO3 তৈরি করে ফেলবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আর এটা হচ্ছে আলাদা, যেটা অনেকবার পড়াইছি ব্যাখ্যা সহ পড়াইছি, এগুলো দেখতে সেম কিন্তু তুল্য সংখ্যা ভিন্ন। মনে আছে অক্সিজেন 4টা হলে তুল্য সংখ্যা 3, অক্সিজেন 3টা হলে তুল্য সংখ্যা 2, অক্সিজেন 2টা হলে তুল্য সংখ্যা 1। এটার ব্যাখ্যা পড়াইছিলাম কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারে পরিমাণগত রসায়নে। তারপর দেখ ডায়াজেনিয়াম লবণ হতে ফেনল প্রস্তুতি। হুম, কার বিক্রিয়া দিব? পানি বিক্রিয়া দিব, পানিটা কি ক্লোরিনকে নিয়ে বেরিয়ে যাবে, এসিএল গঠন করবে। আর আমরা কি জানি ডায়াজেনিয়াম লবণ যখন নিজে বিক্রিয়া দেয় তখন তার থেকে N2টা বের হয়ে আসে, N2টা বের হয়ে আসে আর ওএসটা কি হয়ে যাবে, এখানে যুক্ত হয়ে যাবে, শেষ। কেন পারবি না? ওকে, তারপর হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, এগুলো অনেকবার পড়াইছি না, ব্যাখ্যা সহ পড়াইছিলাম। স্যান্ডমেয়ার বিক্রিয়া মুখস্থ, গ্যাটারম্যান বিক্রিয়া মুখস্থ। হ্যাঁ, শুধু পার্থক্য ওদের মধ্যে কি ছিল, ডায়াজেনিয়াম লবণের সাথে আমরা এসিএল বিক্রিয়া দিব, এখানেও ঠিক ডায়াজেনিয়াম লবণের সাথে এসিএল বিক্রিয়া দিব, এখানে 100 ডিগ্রি টেম্পারেচার দিব, এখানে 100 ডিগ্রি টেম্পারেচার দিব, অটোমেটিক কি তৈরি হবে, বেঞ্জাইল ক্লোরাইড কি তৈরি হবে, বেঞ্জাইল ক্লোরাইড তৈরি হবে। হ্যাঁ, এই যে বেঞ্জিন স্ট্রাকচার, আর এখানে কি ক্লোরিন, বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে কি বলে, হ্যাঁ, স্যান্ডমেয়ার বিক্রিয়া আর গ্যাটারম্যান বিক্রিয়ার মধ্যে পার্থক্য কোথায়? স্যান্ডমেয়ার বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কিউপ্রিক ক্লোরাইড তৈরি করা কিউব ইউজ করা হয়, আর এখানে হচ্ছে কপার চূর্ণ ইউজ করা হয়, বুঝতে পারছি? আর স্যান্ডমেয়ার বিক্রিয়া আর গ্যাটারম্যান বিক্রিয়া সবসময় কে দিবে? সবসময় দিবে ডাইজেনিয়াম লবণ, তাই না? তো ডাইজেনিয়াম লবণ যদি সবসময় ডাইজেনিয়াম লবণ দেয় তার মানে কি N2Cl থাকা লাগবে না, কারণ ডাইজেনিয়াম লবণে তো N2Cl থাকে। হ্যাঁ, তার মানে স্যান্ডমেয়ার বিক্রিয়া আর গ্যাটারম্যান বিক্রিয়া তারা দিবে যাদের কি N2Cl থাকা লাগবে, বুঝতে পারছি? তার মানে ডাইজেনিয়াম লবণ হওয়া লাগবে, তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়া আর গ্যাটারম্যান বিক্রিয়া দিবে। তো প্রশ্ন অনেকভাবে আসতে পারে, নিচের কোনটি স্যান্ডমেয়ার বিক্রিয়া দেয়, নিচের কোনটি গ্যাটারম্যান বিক্রিয়া দেয়, কি বলবি? ডাইজেনিয়াম লবণ বা যার যে যৌগের মধ্যে N2Cl থাকে। তারপর হচ্ছে ধাতুর অক্সাইডের সাথে কি বিক্রিয়া, এটা তো একদম ইজি। ধাতুর অক্সাইড, ধাতুর আয়োডাইড, সরি ধাতুর আয়োডাইড, ধাতব আয়োডাইড মানে কি, Ki, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, এগুলা না। তাহলে দেখ N2, এটা কি ডাইজেনিয়াম লবণ, পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া দিচ্ছি, N2টা আবার বের হয়ে যাবে, N2টা চোখ বন্ধ করে বের করে দিবি। হ্যাঁ, আর সিএলটা আছে না, সিএলটা পটাশিয়ামকে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর আয়োডিনটা এক খালি জায়গায় বসে যাবে, শেষ। তো এখন পটাশিয়াম আয়োডাইডের জায়গায় সোডিয়াম আয়োডাইড হলে তুই পারবি না, পটাশিয়াম আয়োডাইডের জায়গায় পটাশিয়াম ব্রোমাইড হলে পারবি না, পটাশিয়াম ক্লোরাইড হলে পারবি না, একই। আর তাই লাস্টে একটা জেনারেল বিক্রিয়া দিচ্ছি, পটাশিয়াম হ্যালাইড, মানে হ্যালোজেন বলো আর কি, এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া। তারপর কোথায়, এটা হচ্ছে ডায়াজো মূলকের বিজারণ। আচ্ছা, বিজারণ মানে কি, হাইড্রোজেন যুক্ত হওয়া। তো এখানে 6 মোল হাইড্রোজেন ইউজ হচ্ছে, তার মানে এখানে 2 মোল ইউজ করতে হবে না, যাতে এটাকে ম্যাক্সিমাম 8 মোলে নিয়ে যেতে পারে হাইড্রোজেন, বুঝতে পারছি? এখানে 2 যুক্ত করতে হবে না। হ্যাঁ, আগে করছো, এটাই সেম বিক্রিয়া, ডায়াজিনাল লবণ থেকে অ্যানিলিন প্রস্তুতি। ভেরি গুড। মিথাইল অরেঞ্জ তৈরি বিক্রিয়া। আচ্ছা, হুম, স্লাইড বাদ গেছে। আচ্ছা, দাঁড়া, আচ্ছা সমস্যা নেই, মিথাইল অরেঞ্জ বুঝাইতে পারবো। আচ্ছা, এটা কি ডাইজেনিয়াম লবণ না, সুয়ানো ডাইজেনিয়াম লবণ না, N2Cl। শুধু এখানে পিছন দিয়ে কি যুক্ত করে দিবি, SO3H যুক্ত করে দিবি, কি যুক্ত করবি, SO3H। আর এটা কি, এটা হচ্ছে একটা বেঞ্জিন স্ট্রাকচার, এখানে N আছে, CH3 এরকম একটা স্ট্রাকচার, বুঝতে পারছি? নাম নাই কোনো, পারবি না। আচ্ছা, এখানে কি একটা হাইড্রোজেন আছে না, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে না, এটাকে জাস্ট হাইলাইট করে দেখাচ্ছি আর কি, বুঝতে পারছি? HCl আর H মিলে HCl গঠন করে ফেলবে, তাহলে নাইট্রোজেনকে আমরা এভাবে লিখতে পারেন, N2টাকে এভাবে লিখতে পারেন, নাইট্রোজেন ডবল বন্ড N। এই নাইট্রোজেন থেকে তো সিএলটা বাদ গেছে, তাই না? এই নাইট্রোজেন থেকে তো সিএলটা বাদ গেছে, তাহলে এই নাইট্রোজেন একটা হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা দিয়ে
আর এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে এরও একটা হাত ফাঁকা হয়েছে। তাহলে এভাবে ওরা যুক্ত হতে পারে না হাত দিয়ে। SO3H তো ওরা আগে ছিল, আর এখানে N CH3 তো ওরও ছিল, তাহলে এটা কি মিথাইল অরেঞ্জ না? এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। তাহলে মিথাইল অরেঞ্জ প্রস্তুতি পারবি? একদম ইজি। এবার হচ্ছে গ্লিসারিন। ওকে, গ্লিসারিন হচ্ছে কি, এটা আসে 1779 সালে বিজ্ঞানী শিলে তৈরি করছে। কে তৈরি করছে? শিলে। ওকে, গ্লিসারিন প্রস্তুতি। গ্লিসারিনের প্রস্তুত করার আগে আমাদের কাছে আগে এটা জানতে হবে গ্লিসারিনের সংকেত কি। আগে পড়াইছি CH2OH, CH2CH, সবগুলোর সাথে OH যুক্ত থাকবে, তাই না? আর গ্লিসারিনকে অনেক নামে ডাকা হয়, গ্লিসারিন নামে ডাকা হয়, গ্লিসারল নামে ডাকা হয়, বা 1 2 3 প্রোপন ট্রাইল নামে ডাকা হয়। বুঝতে পারছি? আর গ্লিসারিন প্রস্তুত করার 3টা পদ্ধতি আছে: ক্ষারের আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ, আধুনিক পদ্ধতি। নরমালি 1 আর 2 নাম্বারটা কি বর্তমান পদ্ধতিতে ইউজ করা হয় না, কিন্তু আমাদেরকে পড়ার জন্য পড়া লাগবে, কারণ পরীক্ষায় যে কোনো একটা আসতেই পারে। হ্যাঁ, কিন্তু বর্তমানে এই 2টা পদ্ধতি হচ্ছে প্রাচীন, বর্তমানে আধুনিক পদ্ধতিটা ইউজ করা হয়। তো ক্ষারের জলীয় দ্রবণে চর্বির আদ্র বিশ্লেষণ, এটা কি? এটা একটা চর্বি। চর্বির সংকেত কি? CH2CH, CH2, C++, এটা চর্বির সংকেত। হ্যাঁ, এটার সাথে আমরা ক্ষারের বিক্রিয়া দিব না, যেহেতু ক্ষারের আদ্র বিশ্লেষণ। তাহলে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে 3 মোল OH আছে না? তাহলে 3 মোল OH এই C++, কে প্রতিস্থাপন করে সিরিয়ালে বসে যাবে। সিরিয়ালে বসে গেছে, এটা গ্লিসারিন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? এখন 3 মোল COO বের হয়ে গেছে না? 3 মোল 1 2 3, 3টা COO বের হয়ে গেছে। তো এটাকে আমরা বলতে পারি RCOO, মানে উল্টা ভাবে লিখলে RCOO বলতে পারি না? আর এখানে 3 মোল Na ছিল না? তাহলে 3 Na যুক্ত হয়েছে, তাহলে 3RCOONA। এটাকে কি বলা হয়? সাবান। তার মানে সাবান প্রস্তুতিও হ্যাঁ, তাহলে সাবান প্রস্তুতিও কি বিক্রিয়া শিখে গেছিস না? তাহলে পরীক্ষায় আসবে না সাবান প্রস্তুতি? তাহলে কি করতে হবে? চর্বির আত্মবিশ্লেষণ, ক্ষারের আত্মবিশ্লেষণ করতে হবে। বুঝতে পারছি? চর্বির সাথে। আর এটাকে সেজন্য বলা হয় চর্বি বলতে তেল আর কি, আমাদের ফ্যাটে যে চর্বি জমে। এখন আমাদের পেটে চর্বি জমে কেন? আমরা খাই দেখে তো চর্বি জমে। আমরা খাসি খেলে চর্বি জমবে না? খাসির থেকে চর্বি পাওয়া যায় না? তো খাসির মতো চর্বিগুলো থাকে, খাসির মধ্যে ওই চর্বিগুলো উৎপাদন হচ্ছে। হ্যাঁ, কিন্তু তাই বলে যে এই তেল শুধু খাসির মধ্যে উৎপাদন হচ্ছে এমন না, তেল তো বাইরে উৎপাদন হয়। এই যে আমরা যে ইউজ করতেছি, সহজ ভাষায় কথা বলতে আমরা রান্নার তেল ইউজ করতেছি, রান্নার তেলটাকে ইয়া লিকুইড থেকে সলিড করলে তো এটা চর্বি হয়ে যাচ্ছে। বুঝছ নাই? চর্বি আর তেল তো সেমই, জাস্ট চর্বি হচ্ছে যে সলিড ভার্সন, তেল হচ্ছে লিকুইড ভার্সন। তাহলে এটাকে বলে সাবানয়ন বিক্রিয়া, বা কি বলে সাপনিফিকেশন বিক্রিয়া। বুঝতে পারছি? এসিডের জলীয়, এবার হচ্ছে মানে এসিডে আদ্র বিশ্লেষণ করব। তাহলে কি? এ দেখ, এটা কি চর্বি? চর্বি না? এখানে কি পানি, 3 মোল পানি সাথে বিক্রিয়া দেওয়ানো হচ্ছে। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আবার সেম OH, 3টা OH এখানে সিরিয়ালে বসে যাবে, গ্লিসারিন তৈরি হয়ে গেছে। আর COO বের হয়ে আসছে না? COO, এই যে RCOO, আর এই এখানে 3টা হাইড্রোজেন আছে না? এই হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে যাবে 3 মোল। বুঝতে পারছি? আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। বুঝতে পারছি? তাহলে মেকানিজম তো সেমই, মেকানিজম সেম না? তাহলে আমরা একটা কথা বলতে পারি যে ক্ষারের আদ্র বিশ্লেষণ করলে, গ্লিসারিনকে যদি ক্ষারের আদ্র বিশ্লেষণ করি তাহলে সাবান আর গ্লিসারিন তৈরি হয়। সরি, গ্লিসারিন বলতেছি। চর্বির যদি ক্ষারের আদ্র বিশ্লেষণ করি, চর্বি ক্ষারের আদ্র বিশ্লেষণ করলে সাবান আর গ্লিসারিন তৈরি হয়। আর চর্বির যদি অ্যাসিডে আদ্র বিশ্লেষণ করি তাহলে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিন তৈরি হয়। এবার হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি একটু কঠিন, একটু কঠিন বলতে তেমন কঠিন না। তিনটে স্টেপে যেতে হয়। কয়টা স্টেপে যেতে হয়? 3টা। এই যোগটা মুখস্থ করতে হবে: CH2 ডবল বন্ড CH CH3। বুঝতে পারছি? Cl2 বিক্রিয়া দিবে 500 ডিগ্রি টেম্পারেচারে। এখন কি হবে?
ইয়াতে কি বলে ক্লোরিন দুইটা না, এখান থেকে CH3 হাইড্রোজেন একটা একটা ক্লোরিন থেকে চলে যাবে HCl গঠন করবে, আর আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হয়ে যাবে CH2Cl। তারপর এবার এটাকে কি করব, এটাকে আবার পুনরায় HOCl এর সাথে বিক্রিয়া দিব। কার সাথে বিক্রিয়া দিব, এখানে OH টা কার সাথে যুক্ত হয়ে যাবে, ওর সাথে যুক্ত হয়ে যাবে CH এর সাথে, বুঝতে পারছেন? তাহলে CH এর সাথে যেহেতু যুক্ত হয়েছে তাহলে এখান থেকে একটা বন্ড কমে যাবে না, কারণ ও তো ছেড়ে দিচ্ছে, যুক্ত হয়েছে। আবার একটা Cl আছে না, Cl টা আবার ওর সাথে যুক্ত হয়ে যাবে, কারণ ও ও ও ওকে ছেড়ে দিচ্ছে, আবার ও ওকে ছেড়ে দিচ্ছে, তাহলে দুজনে একটা একটা হাত ফাঁকা হয়েছে। ওর যে হাত ফাঁকা হয়েছে ওখানে একটা ক্লোরিন যুক্ত হবে, ওর যে হাত ফাঁকা হয়েছে এখানে একটা কি OH যুক্ত হবে, আর বাকিটা সেম থাকবে, একটু স্ট্রাকচার সেম থাকবে। আবার এটার সাথে আবার কার বিক্রিয়া দিব, সোডিয়াম 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিব। হ্যাঁ, তো তুমি তো বুঝতেছোই, একটা সোডিয়াম A ক্লোরিনকে নিয়ে যাবে, আর একটা সোডিয়াম A ক্লোরিনকে নিয়ে যাবে, আর এদিকে হাত ফাঁকা হয়ে গেছে, এদিকে হাত ফাঁকা হয়ে গেছে, এর 2 মোল OH আছে না, 2 মোল OH, একটা OH এখানে বসে যাবে, একটা OH এখানে বসে যাবে, তাহলে গ্লিসারিন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, এবার হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণের জন্য তিনটা বিক্রিয়া ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যাক্রিলিন পরীক্ষা, আরেকটা হচ্ছে KMnO4 দ্রবণ পরীক্ষা, আর আরেকটা হচ্ছে কি বোরাক্স ফেনফথলিন পরীক্ষা। বুঝতে পারছি? অ্যাক্রিলিন পরীক্ষাটা কি, অ্যাক্রিলিন পরীক্ষাটা হচ্ছে যে অ্যাক্রিলিন সংকেত কি CH2 CH CHO। হ্যাঁ, আর অ্যাক্রিলিনটা হচ্ছে বিশ্রী গন্ধযুক্ত, এটা কি, তো আমরা যদি গ্লিসারিনের সাথে নিরোধন বিক্রিয়া করি, নিরোধন বিক্রিয়া মানে কি নিরোধক ইউজ করবে, নিরোধক কি করে, অলওয়েজ হচ্ছে পানি বের করে আনে, অলওয়েজ কি করে আনে, পানি বের করে আনে। তো এখানে প্রভাবক হিসেবে কাকে ইউজ করো, P2O5। হুম, ওকে, তাহলে P2O5 হইলে কি হবে এখন, ফসফরাস পেন্টঅক্সাইড। হ্যাঁ, তাহলে এখন কি হবে, এখন হচ্ছে OH টা আছে না, আর OH টা মিলে কি হয়ে যাবে, পানি তৈরি করে বলবে। তারা আচ্ছা, OH টা আছে না, OH টা এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে একটা পানি তৈরি করবে, OH টা এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে নিয়ে আরেকটা পানি তৈরি করবে, তাহলে দুই মোল পানি হয়ে গেছে না, 2 মোল পানি হয়ে গেছে, এখানে OH নাই এখানে OH নাই, তার মানে কি ওরা ডবল বন্ড হয়ে যাবে না, আর ওর থেকে দুইটা হাইড্রোজেন চলে গেছে না, তাহলে ওর কাছে আছে কি COH, এটাকে এবার লেখা যায় না CHO, অ্যাক্রিলিন, আর অ্যাক্রিলিনটা হচ্ছে বিশ্রী গন্ধযুক্ত, তার মানে কি আমাদের এখানে গ্লিসারিন থাকবে, এখানে আমরা ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করব, এখান থেকে বিশ্রী গন্ধ বের হবে, বিশ্রী গন্ধ বের হলে আমরা কি বুঝবো, এখানে গ্লিসারিন ছিল। তো নিরোধক হিসেবে আমরা ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করতে পারি, সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারি, পটাশিয়াম হাইড্রোজেন, পটাশিয়াম বাইসালফেট ইউজ করতে পারি। বুঝতে পারছি? ওকে, আরেকটা হচ্ছে KMnO4 বিক্রিয়া, এটা বিক্রিয়াটা মুখস্থ করবি, কিছুই না, জাস্ট বিক্রিয়াটা মুখস্থ করে এখানে যে KMnO4টা আছে না, এটা বেগুনি ছাড়া বেগুনি থাকে, তো বিক্রিয়াটা করতে থাকাকালীন KMnO4টা আস্তে আস্তে বেগুনি থেকে বর্ণহীন হয়ে যেতে থাকে, এই বর্ণহীন হয়ে যেতে থাকলে আমরা বুঝবো যে কি গ্লিসারিন আছে। বুঝতে পারছি? বিক্রিয়াটা মুখস্থ। আরেকটা আরেকটা হচ্ছে বোরাক্স ফেনফথলিন পরীক্ষা, এটা হচ্ছে সব থেকে ইজি, তোকে যদি কিছু বলে দিয়ে না থাকে যে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো, তাহলে তুই এটাই ইউজ করবি। বুঝতে পারছি? এখানে বোরাক্স বা সোয়াগা ইউজ করা হয়, এটা কি ইউজ করা হয়, বোরাক্স বা সোয়াগা, এখানে জাস্ট সংকেতটা মুখস্থ রাখলে হয়, Na2B4O7 7 মোল পানি ইন্টু 7 মোল পানি। বুঝতে পারছি? এইটা মুখস্থ রাখলে হয়। তো এখানে কি হয়, আমাদের একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে গ্লিসারিন থাকে, গ্লিসারিনের মধ্যে 2-3 ফোঁটা বোরাক্স ইউজ করবো। বুঝতে পারছি? তো 2-3 ফোঁটা বোরাক্স ইউজ করলে বর্ণটা আস্তে আস্তে গোলাপি বর্ণ ধারণ করবে গ্লিসারিনটা। হ্যাঁ, তো তখন আমরা আস্তে আস্তে বুঝবো এখানে নিশ্চয়ই গ্লিসারিন আছে, কিন্তু তখন আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হবো না। পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করবো, পুনরায় আবার এখানে কিছু গ্লিসারিন অ্যাড করবো, পুনরায় আবার কি করবো, কিছু গ্লিসারিন অ্যাড করবো, পুনরায় যখন আবার কিছু গ্লিসারিন অ্যাড করবো তখন গোলাপি বর্ণটাই কি হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে কি এখানে নিশ্চয়ই কি গ্লিসারিন ছিল। এবার হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ওকে, গ্লিসারিনের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত করা হলে যে যৌগটি পাওয়া যাবে তাকে নাইট্রোগ্লিসারিন বলে। তাহলে এটা কি গ্লিসারিন না, এটার সাথে আমরা নাইট্রিক অ্যাসিড যুক্ত করব, নাইট্রিক অ্যাসিডকে এবার লেখা যায় না NO2 3O, মানে ও NO2 লেখা যায় না, ও NO2। তো আমরা নাইট্রিক অ্যাসিড 3 মোল নিচ্ছি আর কি, কয় মোল নিব, 3 মোল নিব। তো 3 মোল নেওয়ার ফলে কি হবে, দেখি বল কি হবে,
3 মোল পানি তৈরি হবে। এখানে 3টা হাইড্রোজেনকে নিয়ে যাচ্ছে না, এই 3 মোল পানি তৈরি হচ্ছে। আর কি আছে, ও আছে তাই তো, NO2O আছে, NO2O আছে, 3 মোল NO2O আছে না, এই 3 মোল ও NO2টা এখানে বসে যাবে, আর কিছু না। এখন তুই বলতে পারছিস এখানে 3 মোল হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, এখানে তো 6টা হাইড্রোজেন হয়ে গেছে, বলতে পারছ না? এই যে এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এটা কি নাইট্রোগ্লিসারিন। তো নাইট্রোগ্লিসারিনের কি বলে বিক্রিয়াটাও আসে, আর মাঝে মাঝে কি আসে, ব্যবহারটাও আসে, কোথায় কোথায় ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে হৃদরোগ বা ক্রনিক হার্ট ফেলিওয়ারে, তারপর হচ্ছে কি অ্যাঞ্জাইনা পিক্টোরিস, তারপর হচ্ছে হাঁপানি অ্যাজমাতে ইউজ করতে পারি, তারপর হচ্ছে কি প্রোস্টেট ক্যান্সার ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে একটা কিওয়ার্ড দ্বারা মনে রাখতে পারি, ক্যাপ দিয়ে হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, তারপর হচ্ছে পি দিয়ে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, এ দিয়ে হচ্ছে দুইটা অ্যাঞ্জেনা পিক্টোরিস, আর একটা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। আর একটা হচ্ছে ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়, বুঝতে পারছি। ডিনামাইট তো জানা লাগবে না, ডিনামাইট হচ্ছে প্লাস্টিকের একটা সংকেত। হ্যাঁ, কিন্তু আমাদের এটার কি সিলেবাসে নেই, আমাদের এটা জানা লাগবে না। তা হচ্ছে টিএনটির সংকেত আমি আগে পড়াইছি, ট্রাই নাইট্রোগ্লিসারিন, কি বলে, টলিন কি হচ্ছে নাইট্রোজেন বিক্রিয়া করলে যেটা হয়, মনে আছে? এই প্রস্তুতির বিক্রিয়াটা কি আমি পড়াই দিয়ে আসছিলাম, টলিন থেকে নাইট্রোজেন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে টিএনটি প্রস্তুত করা হয়, তো ওইটা আমি আর দেখানো হচ্ছে না এখানে, বুঝতে পারছি, কারণ সেম বিক্রিয়া। ব্যবহার কোথায়, বেউস দিয়ে মনে রাখবো। টিএনটি মানে কি, বিস্ফোরক, মনে আছে বোমা আবিষ্কার করা শিখেছিলাম যে তোকে। টিএনটি মানে বিস্ফোরক, মানে দুনিয়ার যত বোমা আছে সব টিএনটি তে, বিস্ফোরক, বোমা, হাত গ্রেনেড ইউজ করা হয় না, এগুলো হচ্ছে টিএনটি। তা হচ্ছে টিয়ার শেল কি এক ধরনের বোমা। তারপর হচ্ছে ডেটলের সংকেত হচ্ছে এটা। হ্যাঁ, দুইটা সিএস3 থাকলে আমরা এটাকে জাইলিন বলি, দুইটা সিএস3 থাকলে আমরা সেটাকে কি বলি। আর এখানে দুইটা সিএস3 কোথায় যুক্ত, মেটা পজিশনে যুক্ত না, তাহলে এটাকে ডেটল হলো মেটা জাইলিনের জাতক, বুঝতে পারছি। ডেটল কি করে, এটা তো একদম বাচ্চাকালে পড়া জীবাণুনাশক। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, ড্রেসিং করতে ব্যবহার করা হয়, এগুলো তো দৈনন্দিন জীবনের ব্যবহার ডেটল। তা হচ্ছে প্যারাসিটামল কি একটা ওষুধ, তাই না? ব্যথা পাইলে ইউজ করা হয় নাকি? তার না পাও তো একটা প্যারাসিটামল নাকি? তো প্যারাসিটামল হচ্ছে শিল্প উৎপাদন হয় ফেনল থেকে, মানে এটা কি বোঝাচ্ছে, ফেনল থেকে প্যারাসিটামলটা উৎপাদন করা হয়, এটা সংকেত দেখলে তো বুঝতেছস। হ্যাঁ, মানে ফেনল থেকে প্যারাসিটামল তৈরি করা হয়। হ্যাঁ, এটা সংকেত দেখলে বুঝতে হবে, এটা ফেনল, একটু অংশ ফেনল আর বাকি অংশ এটা যুক্ত হয় আর কি। হ্যাঁ, প্যারাসিটামল কিন্তু অধিক সেবন করলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, লিভারের ক্ষতি হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে পলিমার। পলিমার কি তোদের সিলেবাসে আছে? না থাকলে পড়াবো, না থাকলে পড়াবো, তাও দেখতো একটু। যদি সিলেবাসে না থাকে তাহলে আমি একটা কথা বলতে পারবো আর কি, যে অফিসিয়ালি এইচএসসির জন্য তো সিলেবাস শেষ। তাহলে তো অনেক আগে শেষ। হ্যাঁ, এমিনেমেরটা অনেক আগে শেষ করে দিছি। তাহলে এখন কথা হচ্ছে, তার মানে কি তোর পলিমার সিলেবাসও নাই, তাই তো? তার মানে আমি কি বলতে পারি, এইচএসসি সিলেবাস জৈব যৌগ শেষ, কিন্তু পলিমারটা পড়াই দিই, কারণ পলিমার অনেক ইম্পর্টেন্ট একটা পড়া এডমিশনের জন্য। তাহলে মোটামুটি জৈব যৌগের একটা কি ফুল নোট থাকবে তোর কাছে। তাহলে কি পলিমার হচ্ছে কি খুবই বড় অণু, এগুলো তো বাচ্চাদের জিনিস। পলিমার হচ্ছে গ্রিক শব্দ পলিমারস থেকে আসছে, মারস মানে হচ্ছে অংশ, পলিমার হচ্ছে বহু, তার মানে বহু অংশ দ্বারা গঠিত। হ্যাঁ, এখানে পলিমারের সংজ্ঞাটা দেওয়া আছে, তো সংজ্ঞাটা পড়বি। পলিমার হলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে এক একটাকে কি বলা হয়, মনোমার। পলিমারের ছোট ছোট একককে বলা হয় মনোমার। এই একটা মনোমার তার মানে আমরা কি বলছি, অনেকগুলো মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাই না? আর যে মনোমার গুলো যুক্ত হয়, কিভাবে যুক্ত হয়, একটা মনোমার একটা মনোমারের সাথে সবসময় সমযোজী বন্ধনে যুক্ত হয়, বি কেয়ারফুল। হ্যাঁ,
কিসে যুক্ত হয়? সমযোজী বন্ধনে। কোনো আয়নিক বন্ধন না, কিছু না, সমযোজী বন্ধন। তারপর হচ্ছে পাশাপাশি মনোমারগুলো সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়। পলিমারের অপর নাম হচ্ছে ম্যাক্রোমোলিকিউল বা দানবীয় অণু, আর মনোমারের অপর নাম হচ্ছে মাইক্রোমোলিকিউল বা ক্ষুদ্রগার অণু। তা হচ্ছে পলিমারকে যদি আমরা প্রকার মানে ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়, বিক্রিয়া অনুসারে আর উৎস অনুসারে। হ্যাঁ, তো বিক্রিয়া অনুসারে যদি ভাগ করি এটাকে সংযোজন পলিমার বলা হয়, আর বিক্রিয়া অনুসারে দুই ভাগে ভাগ করলে সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমার। হ্যাঁ, আর উৎস অনুসারে ভাগ করলে প্রাকৃতিক পলিমার, যেগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে পাই, আর কৃত্রিম পলিমার যেগুলো হচ্ছে আমরা ফ্যাক্টরিতে তৈরি করি, আর অর্ধ কৃত্রিম পলিমার যেগুলো হচ্ছে কিছুটা মানে প্রকৃতি থেকে পাইছি, এটাকে আবার এডিট করে আমরা আরো কিছু বানাইছি। এটা কি বলা হয়? অর্ধ কৃত্রিম পলিমার। বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে সংযোজন বিক্রিয়াটা পড়বো। সংযোজন বিক্রিয়াটা কি? সংযোজন বিক্রিয়াটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে এ আর এ যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? 2A তৈরি হয়েছে না? এখানে দেখ মনোমার হিসেবে দুটাই সেম বিক্রিয়ক ইউজ করা হয়েছে, এ এ, তাই না? এই দুটা যুক্ত হয়ে দুইটাই এ হয়েছে, মানে পলিমার হয়েছে। অনেকটা এরকম, মানে শর্টকাটে বলতেছি, দুইটা মনোমার মিলে তার পলিমার হয় না? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। হ্যাঁ, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছি? তার মানে সেম বিক্রিয়ক ইউজ করতে হবে অনেকগুলা। হ্যাঁ, এখন দেখ তাহলে এটা কি ইথিন না? আমরা যদি অ্যানসর্বেট ইথিন ইউজ করি, পলিথিন ইউজ পলিথিন 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 প্রস্তুতি আগে পড়াইছি না? হ্যাঁ, ওকে। তাহলে পলিথিন থিন তার মানে কি ইথিন থেকে আসছে না? পলিথিনকে আমরা ভেঙে লিখলে পলি ইথিন বলতে পারি না? তো এইটাই সবসময় মনে রাখবি, পলিমারকরণ বিক্রিয়া সব সেম। সেম বলতে কি, ডবল বন্ড যেখানে থাকবে না, যে দুইটা কার্বনের সাথে ডাবল বন্ড যুক্ত থাকবে, ওই দুইটা কার্বনের ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দিয়ে ওর এক হাত আর ওর এক হাত কি মুক্ত করে দিতে হবে, ফ্রি করে দিতে হবে। বুঝতে পারছি? ওর এক হাত আর ওর এক হাত কি ফ্রি করে দিতে হবে, আর এক হাত দিয়ে কি যুক্ত থাকবে। এই ফ্রি করে দিয়ে ব্র্যাকেট দিয়ে এন দিয়ে দিতে হবে, মানে এবার অসংখ্য এন সংখ্যক কি ইথিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করতেছে। বুঝতে পারছি? আর এখানে প্রভাব হিসেবে পলিমারকরণ বা উচ্চচাপ পদ্ধতি ইউজ করতে হবে, এটা মাস লিখতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এভাবে লিখে দিলে তার নাম্বার দিবে না, তাই না? অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যাকচুয়ালি হচ্ছে 1000 থেকে 1200 টেম্পারেচার, 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার কি চাপ দিছি, আর 200 টেম্পারেচার কি 200 ডিগ্রি সেলসিয়াস ইয়ে দিচ্ছি, আর অক্সিজেন প্রভাব ইউজ করছি, তাহলে পলিথিন তৈরি হয়েছে। বুঝতে পারছি? আমি তোকে সিক্রেটটা বলতেছি না, সিক্রেটটা একটু পর বলবো। বুঝছস? একটা সিক্রেট আছে। পলিথিন মানে কি? অনেক একটা সিক্রেট। পলিথিন মানে কি? পলি ইথিন না? তাহলে প্রপিলিন মানে কি হবে? পলিপ্রোপিন না? তাহলে অনেকগুলো প্রোপিন, এটা দেখ প্রোপিন না, এটা প্রোপিন না? আমি কি বলছি, যার যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে ওই দুইটা কার্বনকে একটা হাত ফ্রি করতে হবে, তাই না? এই যে ওর আছে আর ওর আছে, তাহলে ওর একটা হাত ফ্রি করে দিছি, ওর একটা হাত ফ্রি করে দিছি, এবার ব্র্যাকেট দিয়ে এন লাগাই দিছি। এটা হচ্ছে কি পলিপ্রোপিলিন। তাহলে প্রোপিন থেকে পলিপ্রোপিলিন তৈরি হয়েছে 140 অ্যাটমসফিয়ারে আর 120 ডিগ্রি সেলসিয়াস, আর প্লাটিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়েছে। বুঝতে পারছি? এবার হচ্ছে ভিনাইল ক্লোরাইড প্রস্তুতি। ভিনাইল ক্লোরাইড মানে কি? পিভিসি না? পিভিসি মানে কি? ভিনাইল ক্লোরাইডের পলিমার না? তাহলে ভিনাইল ক্লোরাইডের সংখ্যা জানলে হচ্ছে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংখ্যা, আর এখানে ডবল বন্ড এখানে আছে, তার মানে ওর একটা কার্বন একটা হাত ফ্রি করে দিতে হবে, ওর একটা হাত ফ্রি করে দিতে হবে, আর এখানে এন লাগাই দিব। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। বুঝতে পারছি? এখন সিক্রেটটা বলি। এখানে তুই যদি প্রভাব কত চাপ ইউজ করা হচ্ছে বা কত ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হচ্ছে এগুলো ভুলে যাস, হ্যাঁ, তাহলে সিম্পল ভাবে কি লিখে দিবি? পলিমারকরণ উচ্চ চাপ পদ্ধতি। ফুল নাম্বার দিতে বাধ্য, কাটতে পারবে না। এবার হচ্ছে পলিস্টাইরিন প্রস্তুতি। যদি তোর পলিমার তোর আমি পড়াই যাচ্ছি আর কি, এটা পড়াই গেলে আর পড়ার দরকার নেই যেহেতু সিলেবাসে নেই। তো পড়বি কখন? যখন এইচএসসি দিয়ে ফেলবি তখন পড়বি। বুঝতে পারছি? কারণ এমনও যাবে যে বহু বিশাল একটা ব্যাপার, যতটুকু পড়াইছে আগে একটু ভালো করে পড়। তারপর হচ্ছে কি পলিস্টাইরিন জানার আগে আমাদেরকে স্টেরিনের সঙ্গে জানতে হবে না স্টেরিন মানে কি? স্টেরিন মানে হচ্ছে একটা বেঞ্জিন স্ট্রাকচার, এখানে সিএস ডবল বন্ড সিএস টু। বুঝতে পারছি?
তার মানে আগে আমাদেরকে স্টেরিন প্রস্তুতি জানতে হবে, স্টেরিন প্রস্তুতি জানলে আমরা ইজিলি পলিস্টেরিন তৈরি করে ফেলতে পারবো, কারণ এই ডাবল বন্ডটাকে ওর কার্বন একটা হাত ফ্রি করে দিতে হবে, ওর একটা হাত ফ্রি করে দিতে হবে ডাবল বন্ড থেকে, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের আগে জানতে হবে স্টেরিন কিভাবে তৈরি করতে হয়। স্টেরিন হচ্ছে বেনজিনের সাথে আমরা অ্যালকাইল ইথাইল ক্লোরাইড যুক্ত করব। কাজ যুক্ত করব? ইথাইল ক্লোরাইড। এখানে সিএল যেটা আছে এটা এইচ কে নিয়ে এসিএল গঠন করে বলবে, আর একটু অংশ এখানে বসে যাবে। আচ্ছা, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে ভুল করে ফেলি আমরা। আমরা কখনো এভাবে লিখবো না। আমরা কি কখনো এভাবে লিখতে পারবো? এটা ধর বেনজিন স্ট্রাকচার, এটা বেনজিন স্ট্রাকচার, এটাকে আমরা কখনো এভাবে লিখতে পারবো? দেখো, CH3 CH2 এভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে CH2 CH3, কারণ হাত হাত তো ফাঁকা হয়েছে CH2, CH2 তো হাত ফাঁকা হয়, CH3 হাত ফাঁকা হয়নি, CH2 তো 4 হাত পূরণ করাই আছে, আছে না? তাহলে এটা যুক্ত হবে। এবার এটার সাথে আমরা কি করব, এর এটা তৈরি করার প্রসেস কিন্তু একদম সেম। এখানে CH আছে, এখানে CH2 আছে, তার মানে একটা হাইড্রোজেন বাড়তি আছে না? আর এখানে CH2 আছে, এখানে CH3 আছে, আবার একটা হাইড্রোজেন বাড়তি আছে না? তার মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে এখান থেকে একটা হাইড্রোজেনকে বাইট করতে হবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে বাইট করতে হবে, তাই না? আর হাইড্রোজেন বাইট করা মানে কি? অপসারণ বিক্রিয়া না? তো আমরা অপসারণ বিক্রিয়া কার মাধ্যমে করি? কপারের মাধ্যমে করি না, 300°C টেম্পারেচার দিয়ে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, তাহলে H2 গঠন করবে, এখান থেকে একটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা হাইড্রোজেন H2 গঠন করবে, আর এখানে স্টেরিন গঠন হয়ে যাবে। আর এখন তো স্টেরিন থেকে পলিমার গঠন বা উচ্চ চাপ পদ্ধতি দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে ডাবল বন্ড আছে এখান থেকে একটা বন্ডকে ফ্রি করে দিতে হবে, একটা বন্ডকে ফ্রি করে দিয়ে এখানে N লাগিয়ে দিলে এটা পলিস্টেরিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যদি বলে যে স্টেরিন থেকে পলিস্টেরিন তৈরি করো, তাহলে এই এক স্টেপ দেখা দিলে হবে, আর যদি বলে বেনজিন থেকে পলিস্টেরিন তৈরি করো, তাহলে এই 3টে স্টেপে যেতে হবে। পারবি না? যদি বলে যে স্টেরিন থেকে পলিস্টেরিন তৈরি করো, তাহলে তো এই স্টেপ দেখা দিলে হচ্ছে। আর যদি বলে বেনজিন থেকে পলিস্টেরিন তৈরি করো, তাহলে বেনজিন থেকে আগে স্টেরিন তৈরি করতে হবে, স্টেরিন থেকে তারপর পলিস্টেরিন তৈরি করতে হবে। এবার হচ্ছে কি টেফলন প্রস্তুতি। টেফলন প্রস্তুতি একদম ইজি, মুখস্থ। CF2 ডবল বন্ড CF2 আছে N সংখ্যক, তার মানে কি পলিমারকরণ করলে ওর ডাবল বন্ড থেকে একটা বন্ড ফ্রি হয়ে যাবে, দুইজনের ফ্রি হয়ে গেছে, এটা টেফনল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে টেফনল। আর এখান থেকে একটা জিনিস পড়তে হবে, টেফনল কি এটা তো জানা লাগবে না, এখানে তো অনেক কিছু প্রসেস। তুই কি আমাকে প্রশ্ন করছিস যে ডাইজেনিয়াম লবণ কি, তারপর হচ্ছে সালফার নিলামাইট একটা প্রসেস না একটু আগে, তখন কি প্রশ্ন করছিস সালফার নিলামাইট কি? তাহলে টেফনল কি, এটা কেন জিজ্ঞেস করতেছিস? টেফনল একটা জৈব যৌগ। এখন আমি কি বলতাম এটা নিয়ে? যৌগের সংকেত। এখন তুই কি আমাকে প্রশ্ন করছিস যে ইয়া পানিকে কেন H2O বলা হয়? পানিকে তো আমরা বলতে পারি হাইড্রোক্সাইডও বলতে পারি না? এখন তুই যদি আমাকে বলতো যে হাইড্রোক্সাইড কি, এটা আমরা বলতাম। তাহলে এখন মিথানলকে পলিমারকরণ করলে ট্রাইঅক্সন তৈরি হয়। এখন আবার বলছেন ট্রাইঅক্সন কি? ইথানলকে পলিমারকরণ করলে প্যারালডিহাইড তৈরি হয়, মুখস্থ। ঠিক আছে? মিথানলকে পলিমারকরণ করলে ট্রাইঅক্সন তৈরি হয়, ইথানলকে পলিমারকরণ করলে প্যারালডিহাইড তৈরি হয়। এগুলো প্রশ্ন আসবে না, এগুলো জাস্ট এমসিকিউর জন্য। এবার কি আমি কি বলছিলাম, ইয়াতে পলিমারকরণকে দুই ভাগে ভাগ করছিলাম না? এই যে দুই ভাগে বিক্রিয়া অনুসারে, আজকে হচ্ছে বিক্রিয়া অনুসারে এগুলো শেষ করব। সংযোজন বিক্রিয়া শেষ, এবার হচ্ছে ঘনীভবন পলিমার। এবার হচ্ছে ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার হচ্ছে কি? সংযোজন পলিমার কি ছিল? এ এ এ মিলে 3টা এ যুক্ত হয়েছে, মানে একই টাইপের বিক্রিয়ক অনেকগুলো মিলে পলিমার তৈরি হচ্ছে। আর ঘনীভবন হচ্ছে একই টাইপ বিক্রিয়া তৈরি হবে না, বিক্রিয়ক যুক্ত হবে না। বুঝতে পারছি? এ বি সি 3টে ভিন্ন ধরনের বিক্রিয়ক যুক্ত হবে, আর মানে 3টে ভিন্ন ধরনের মনোমার যুক্ত হবে। সেম, যেহেতু পলিমার পড়াচ্ছি তাহলে এখানে বিক্রিয়ক না বলে মনোমার বলি। হ্যাঁ, এখন একটা কথা চিন্তা কর, ধর এইটাকে আমি এস ধরছি, বিটাকে আমি ওএস ধরছি। হ্যাঁ, তোর কথার কথা। তাহলে এ ওএইচ এইচ আর ওএইচ মিলে H2O গঠন করবে না? তাহলে এখানে এটা কি আর এইচ আছে, বিটা কি আর ওএইচ আছে? তাহলে এটা কি এখন এ প্রাইম হয়ে গেছে না বি প্রাইম হয়ে গেছে? মানে একটু হলেও তো চেঞ্জ হয়ে গেছে।
মোট কথা সংযোজন বিক্রিয়া হচ্ছে তিনটা সব সেম করে যুক্ত হয়ে পলিমার তৈরি হয়েছে, কিন্তু এখানে সবগুলো ভিন্ন ভিন্ন হয়ে আবার ভিন্ন ভিন্ন ভাবে যুক্ত হয়েছে একটা নতুন পলিমার তৈরি করছে। বুঝতে পারছি? সংযোজন পলিমারকরণ হচ্ছে একই ধরনের মনোমার ইউজ করা হয়, ঘনীভবন পলিমারকরণ হচ্ছে ভিন্ন ধরনের মনোমার ইউজ করা হয়। তাহলে ঘনীভবন পলিমারকরণ কাকে বলে? যে ধরনের পলিমারকরণে ভিন্ন ধরনের মনোমার যুক্ত হয়ে ছোট ছোট অনুবার যৌগ H2 অপসারিত হয়, যেমন পানি অপসারিত হয়েছে না এখানে, তাহলে H2 অপসারিত বা মিথানল অপসারিত হয়, এগুলো হয়ে পলিমার তৈরি করে, এটাকে ঘনীভবন পলিমারকরণ বলে। বুঝতে পারছি? এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমার সিলেবাসে নাই দেখে আসবে না, বাট এটা সিলেবাসে থাকলে আসছো, নাইলন 6 প্রস্তুত করো। কি প্রস্তুত করব? নাইলন 6 নাইলন 6 প্রস্তুত করার সময় আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে এডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে কি হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। এখন প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, নাইলন 6-10 তৈরি করো। বুঝতে পারছি? এখন একটা কথা মনে রাখবি, প্রথম 6 যেটা আছে না, প্রথম 6, এই প্রথম 6টা আসতেছে হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন থেকে। বুঝতে পারছি? হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন থেকে হচ্ছে প্রথম 6 আসছে। প্রথম 6 দ্বারা কি হচ্ছে? 6টা কার্বন। এ দেখ, এই সংখ্যাতে 6টা কার্বন আছে না, এই যে কার্বন 6টা না, কার্বন 6টা। তার মানে প্রথম 6টা আসতেছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থেকে। তার মানে দ্বিতীয় যে রেশিওটা আছে, দ্বিতীয় যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আসতেছে এখান থেকে। গত ক্লাসে আমি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের, বুঝছ না, আবার বুঝাবো। 6:6 বলতে কি বোঝাচ্ছে? 6:6 বলতে বোঝাচ্ছে 6টা কার্বন 6টা কার্বন। বুঝতে পারছি? তাহলে 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে। এখন প্রথম যে 6টা কার্বন বলতেছে না, এই 6টা কার্বন আসতেছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থেকে। বুঝতে পারছি? এই যে তুই তো শুনতেছিস না। হ্যালো, হ্যাঁ শুনতেছিস? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখ হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থেকে প্রথম 6 নাম্বার কার্বনটা আসতেছে। বুঝতে পারছি? তাহলে নাইলন 6:6 বলো আর নাইলন 6:10 বলো, হ্যাঁ, আমরা এই বিক্রিয়কটা ইজিলি নিতে পারি, হেক্সামিথিলিন ডাইঅ্যামিনটাকে ইজিলি নিতে পারি, তাই না? এটা কমন, কারণ এখান থেকে তো প্রথম 6টা কার্বন আসবে, কিন্তু সেকেন্ড 10 আর 6 এখানে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে এই যৌগটা চেঞ্জ করতে হবে না? এখন এই যৌগটা যে চেঞ্জ করবো, আমি গত ক্লাসে একটা কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়াইছিলাম তখন ডাইকার্বক্সিলিক অ্যাসিডের অনেকগুলো ভাগ পড়াইছিলাম, 9টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়াইছিলাম, মনে আছে? এবার হ্যাঁ, ও মাই সন, ওইটা, ওখানে এডিপিক অ্যাসিড। তাহলে আমরা এটাকে ইয়া করে দিতে পারতেছি না, দেখ, এখান থেকে একটা কার্বন পাচ্ছি, এখান থেকে একটা কার্বন পাচ্ছি, দুইটা দুইটা পাচ্ছি, তাই না? তার মানে CH2 4 যেখানে ইউজ হচ্ছে, ওই ডাইকার্বক্সিলিক অ্যাসিডটা ইয়া করতে হবে, ইউজ করতে হবে, কারণ কেন 4 এখান থেকে 4টা কার্বন পাচ্ছি, এখান থেকে 2টা পাচ্ছি, তাহলে 6টা হচ্ছে না, তাহলে 6:6 হয়ে যাচ্ছে না, 6:6। তাহলে আমরা জিনিসটা বুঝাতে পারছি তো, অ্যাডিপিক অ্যাসিড ইউজ করতেছি, হ্যাঁ। আবার এখানে স্যাবাসিক অ্যাসিড ইউজ করতেছি, মানে সি ডবল এস আছে, তার মানে এখানে মাঝখানে 8 সংখ্যক CH2 আছে, এরকম একটা ইউজ করতে হবে। এগুলো তো আমি ও মাই সন ছন্দ দিয়ে বুঝিয়ে দিয়ে আসছিলাম, হ্যাঁ। তাহলে আমরা আমরা এখন হচ্ছে নাইলন 6:6 কিভাবে প্রস্তুত করতে হয় এটা শিখবো, আর নাইলন 6:10 প্রস্তুত কিভাবে করতে হয় এটা বাড়ির কাজ, কিন্তু বাড়ির কাজ করার দরকার নেই, কারণ এটা তো সিলেবাসে নেই, 100 টাকা দিয়ে লাভ নেই, হ্যাঁ। তাহলে কেমন তৈরি করবো? এই যে ইয়াটা নিছি, অ্যাডিপিক অ্যাসিড নিছি, কি নিছি? অ্যাডিপিক অ্যাসিড নিছি। এখানে লাস্টে ওয়েজ আছে না, আর এখানে কি নিব? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নিব, তাই তো? এই দুইটা বিক্রিয়া করে তো নাইলন তৈরি হয়, তাই না? এখানে লাস্টে NH2 টাকে এভাবে লেখা যায় না, HNH, তাহলে H আর OH মিলে পানি তৈরি করে ফেলবে N সংখ্যক, আর এই দুইটা আর এই দুইটা এখন যুক্ত হয়ে যাবে, শেষ, যুক্ত হয়ে গেছে N সংখ্যক। তার মানে এটা এটা হচ্ছে অভ্যন্তরীণ মনোমার। এই অভ্যন্তরীণ মনোমারটাকে আবার এভাবে লেখা যায় না, এখানে COOH লেখা আছে, এটাকে আমি HCC লিখতে পারি না। আবার এখানে লাস্টে যে NH2 আছে, NH2 কে আমরা NHH লিখতে পারি না।
OH আর H মিলে পানি তৈরি করে ফেলে, আর ওদের হাত ফাঁকা হয়ে যায়, হাত ফাঁকা হয়ে গেলে এটাই পলিমার হয়ে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে নাইলন 66 পলিমার, 6 পলিমার। আর দুইটা বিক্রিয়াকে এখানে জাস্ট একসাথে লেখা হয়েছে, এখানে দুইটা বিক্রিয়াকে একসাথে লেখা হয়েছে। এতে পানি এখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, তার আমি বলতে পারি না 2n পানি বেরিয়েছে। তারপর এই জিনিসটা জাস্ট লিখে দিচ্ছে আর কি, মানে একসাথে লিখে দিচ্ছে বিক্রিয়াটা। তারপর হচ্ছে ব্যাকলাইট প্রস্তুতি আমি আগে শিখেছি। আচ্ছা, আজকে আরো পড়া আছে, আরো মিনিমাম 15 মিনিট পড়া আছে। দেখ, আচ্ছা আচ্ছা, ব্যাকলাইট প্রস্তুতি হচ্ছে ফেনলের পলিমার। কি বলা? ব্যাকলাইট হচ্ছে ফেনল প্লাস মিথানল মিলে যুক্ত হয়, মানে ফেনল আর মিথানল মিলে ব্যাকলাইট তৈরি হয়। তো আমরা ফেনলটা নিব 3n মূলক, আর হচ্ছে মিথানলটা নিব। আচ্ছা, মিথানলকে CH2 লেখা যায় না, CHO যে কথা, CH2 যে সেম কথা না? মিথানল মানে কি? মিথানল মানে ACHO না? তো ACHO যে কথা, CH2 সেম কথা না? তো এটা 2 মোল দিব, কিন্তু এখানে যেহেতু পলিমার তৈরি করতেছে তাই n সংখ্যক লাগাই দিব। হ্যাঁ, তো আমি এটা আগে শিখেছিলাম, মনে আছে? আগে শিখেছিলাম এখানে একটা ফেনল রাখবো, এখানে একটা ফেনল রাখবো, এখানে একটা ফেনল রাখবো। এই ফেনল দুইটা CH2 দিয়ে যুক্ত থাকবে, এই ফেনল দুইটা CH2 দিয়ে যুক্ত থাকবে, এখানে একটা হাত ফাঁকা করবো, এখানে একটা হাত ফাঁকা করবো, এটাই ব্যাকলাইট। এটা হচ্ছে ব্যাকলাইট পলিমার, বুঝতে পারছি? আর এখান থেকে 2n সংখ্যক পানি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? 2n সংখ্যক 2n সংখ্যক কি বের হবে? পানি বের হবে। আর এটা তো মুখস্থ, এটা হ্যাঁ। তারপর হচ্ছে মেলামিন প্রস্তুতি আনইম্পর্টেন্ট, এটা আসবে না। হ্যাঁ, এমনিও তো আসবে না, পলিমারই আসবে না। হ্যাঁ, মেলামিন হলো ইউরিয়ার পলিমারকরণ। আচ্ছা, ইউরিয়া থেকে ইউরিয়া পলিমারকরণ, এই লাইনটা জানলেই হবে। বুঝতে পারছি? মানে অনেকগুলো ইউরিয়া মিলে মেলামিন তৈরি হয়। বুঝতে পারছি? তাহলে ইউরিয়ার সঙ্গে কি NH2CO, NH2 না? তাহলে এটাকে টাইটেনিয়াম অক্সাইড দ্বারা তাপ দিব, এখানে 3 মোল দিব, 3 মোল দিলে মেলামাইন তৈরি হবে। মেলামাইনের সংকেতটা লেখায় তুমি এটা মুখস্থ করতে হবে, 3 মোল পানি বেরিয়ে যাবে এটা, আর এই সংকেতটা মুখস্থ করতে হবে, মেলামাইনের সংকেতটা। হ্যাঁ, একদম ইজি। একবার কার্বন দিব, একবার নাইট্রোজেন দিব, একবার কার্বন দিব, একবার নাইট্রোজেন দিব, একবার কার্বন দিব, একবার নাইট্রোজেন দিব। প্রথমে ডাবল বন্ড থাকবে না, ডাবল বন্ড থাকবে, থাকবে না, থাকবে, থাকবে না, থাকবে। তারপর এখানে একটা NH2 লাগিয়ে দিবে, এখানে একটা NH2 লাগিয়ে দিবে, এখানে একটা NH2 লাগিয়ে দিবে, এটা মেলামাইন। বুঝতে পারছি? এই বিক্রিয়াটা মুখস্থ, এটা আর কিছু নাই। তো আমরা ওভারঅল কিছু জিনিস এখন একটু সামারি করি। ব্যাকেলেট থেকে হচ্ছে ফেনল আর মিথানল তৈরি হচ্ছে, মানে ফেনল আর মিথানল মিলে ব্যাকেলেট তৈরি হচ্ছে। মেলামাইনের হচ্ছে অনেকগুলো ইউরিয়া মিলে তৈরি হচ্ছে। তারপর মেলাডুর হচ্ছে যে এটা পড়াই নাই, বাট এটা MCQর জন্য আসতে পারে। মেলামাইন আর অনেকগুলো মিথানল মিলে মেলাডুর তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপর ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এটা একটা পলিমার, এটা হচ্ছে ইউরিয়া আর ফর্মালডিহাইড মিলে তৈরি হচ্ছে, আর ফর্মালডিহাইডকে মিথানল বলা হয়। হ্যাঁ, এবার হচ্ছে প্লাস্টিক তেমন কিছু না। প্লাস্টিক হচ্ছে যে সকল পলিমারকে, প্লাস্টিক তো বুঝে যাচ্ছে অনেকগুলো পলিমার মিলে, তাই না? হুম, বৃহৎ একটা জিনিস। তো প্লাস্টিক হচ্ছে যে যাদেরকে আমরা চাপ প্রয়োগ করে ওদের আকার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো তারা পানি খেয়ে নি। আচ্ছা, যাদেরকে আমরা চাপ দিয়ে আকার চেঞ্জ করতে পারি, আবার কি বলে তাপ দিলে নরম হয়ে যায় না? প্লাস্টিককে তাপ দিলে নরম হয় না? আর চাপ দিয়ে বিভিন্ন আকৃতিতে পরিণত করা যায় না? এগুলোকে প্লাস্টিক বলা হয়। তো প্লাস্টিক আবার 2 প্রকার, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেটিক। হ্যাঁ, আচ্ছা, প্লাস্টিসিটি মানে কি? প্লাস্টিক দ্রব্যের যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটাকে প্লাস্টিসিটি বলে। হ্যাঁ, তো প্লাস্টিকে আবার হচ্ছে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিক। থার্মোপ্লাস্টিক হচ্ছে যেগুলোকে তাপ প্রয়োগ করে নরম বা গলে যায় এবং শীতল করলে আবার পুনরায় তার পূর্বের মতন কঠিন হয়ে যায়, তাকে থার্মোপ্লাস্টিক বলে। বুঝতে পারছি? আর থার্মোসেটিক মানে কি? প্লাস্টিক গুলোকে একবার প্রস্তুত করা হয়ে গেলে ওদেরকে আবার পুনরায় সেম পজিশন আনতে পারবি না, এগুলো হচ্ছে থার্মোসেটিক। তাহলে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং এর মধ্যে পার্থক্য কি? থার্মোপ্লাস্টিক গুলো পুনর্ব্যবহার করা যায়, থার্মোসেটিং গুলো পুনর্ব্যবহার করা যায় না। থার্মোপ্লাস্টিক হচ্ছে ভৌত পরিবর্তন ঘটে, আর থার্মোসেটিং হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে। ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি? ভৌত পরিবর্তন হচ্ছে যেমন বরফ গলে পানি হয়ে যাচ্ছে, এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তাই না?
তার মানে এটা কি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি, ধর সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, এটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এটা ওদের ভিতরে ভিতরে হচ্ছে না। তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর উদাহরণ কি, উদাহরণটা মেইন ইম্পর্টেন্ট। থার্মোপ্লাস্টিকের উদাহরণ হচ্ছে পলিথিন, পলিস্টাইরিন আর নাইলন। আর থার্মোস্ট্যাটিকের উদাহরণ হচ্ছে ব্যাকেলাইট আর মেলামাইন মেলামাইন। তা বলছে যে পলিথিনের প্রকারভেদ, এ দেখ ট্যাপ, এ ধরনের ট্যাপ দেখছস না, এগুলো এগুলো কি পলিথিন না? অনেকটা পলিথিন না? আর এই ধরনের তুই কি জানোস এই যে বোতল ইউজ করা হচ্ছে, এই বোতলগুলো পলিথিন? এটা জানতি না? এই বোতলগুলো পলিথিন। জাস্ট এই পলিথিন গুলো হচ্ছে উচ্চ ঘনত্বের পলিথিন, আর এগুলো হচ্ছে নিম্ন ঘনত্বের পলিথিন। আচ্ছা এখন তুই আমাকে বলতো বোতলগুলোকে ঘুরে ধর বোতলের প্লাস্টিকটাকে আমরা ঘুরে ঘুরে করছি, তো ঘুরে ঘুরে করলে দানা দানার মতন দেখাবে না? দানাদার না? ছোট 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 গুঁড়া, গুঁড়া মানে তো দানা, তাই না? দানাদার। আর ওখানে কার্বন গুলো রৈখিক আকারে থাকে, এটা বোঝার দরকার নেই। কার্বন গুলো কি আকারে থাকে? রৈখিক আকারে থাকে। আর এখন এই পলিথিনকে ঘুরে ঘুরে করলে কি এটা কখন ঘুরে ঘুরে করতে পারবি? তাই এটা অদানাদার। আর এখানে কার্বন গুলো শাখাযুক্ত, কিভাবে থাকে এটা তো জানার দরকার নেই। হ্যাঁ, তার মানে যে সকল পলিথিন শাখাযুক্ত এবং অদানাদার তাদেরকে নিম্ন ঘনত্বের পলিথিন বলে, আর যে সকল পলিথিন হচ্ছে রৈখিক এবং দানাদার তাদেরকে উচ্চ ঘনত্বের পলিথিন বলে। শেষ আজকের ক্লাস। কিন্তু এখন তোকে আমি এখন একটা কথা বলি,